আহমদ মুসা দেখল কোনো শত্রু নয়, ছুটে আসছে সারা জেফারসন। ছুটে এসে সে হাঁটু গেড়ে বসে পড়ল আহমদ মুসার পাশে। দুহাত দিয়ে আহমদ মুসাকে আঁকড়ে ধরে বলল, এভাবে আপনি পড়ে গেলেন কেন? কিছু হয়নি তো আপনার? ভালো আছেন তো আপনি? আত্মচিৎকারের মতো শোনালো সারা জেফারসনের কণ্ঠ। ততক্ষণে সারা জেফারসনের মাও এসে পড়েছে, তারও উদ্বিগ্ন কণ্ঠ। বেটা, কেমন আছো তুমি? ভালো আছো তো? আহমদ মুসা উঠে বসল, হাসল, বলল, ভালো আছি আমি। ওদের বোকা বানাবার জন্য গুলিবিদ্ধ হবার মতো গড়িয়ে পড়েছিলাম সিঁড়ি দিয়ে। বোকা হয়েছে ওরা, জীবন দিয়ে খেসারত দিয়েছে বোকামির। কে বলল আপনি ভালো আছেন? আপনার বাঁ হাতের কবজি আগেই গুলিবিদ্ধ হয়েছে, এখন দেখছি ডান হাতের বুড়া আঙ্গুলও। বলে টেনে তুলল সারা জেফারসন আহমদ মুসাকে। পকেট থেকে রুমাল বের করে সারা জেফারসন আহমদ মুসার আহত কবজি জড়িয়ে বলল, চলুন উপরে, ফার্স্ট এইডের ব্যবস্থা আছে, ইতোমধ্যে ডাক্তার এসে পড়বে। বলে আহমদ মুসার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো সিঁড়ির দিকে। আহমদ মুসা হাঁটার জন্য পা তুলতে তুলতে বলল, কিন্তু নিচে এখন থাকা প্রয়োজন, শত্রু কোথাও লুকিয়ে থাকতে পারে। একটু ভালো করে শুনুন, পুলিশের গাড়ির শব্দ পাওয়া যাচ্ছে, ওরা এক্ষুনি এসে পড়বে, সুতরাং চিন্তা নেই। মা নিচে থাকছেন পুলিশকে রিসিভ করার জন্যে, বলল সারা জেফারসন। পুলিশকে কে খবর দিয়েছে? আপনারা? আহমদ মুসা বলল, আমি টেলিফোন করেছিলাম। আমি এফবিআইকেও জানিয়েছি, বলল সারা জেফারসন। ধন্যবাদ মিস জেফারসন। ধন্যবাদ কি এজন্য যে যুদ্ধে দর্শক সেজে বিরাট বীরত্বের কাজ করেছি? সারা জেফারসনের কণ্ঠ একটু ভারী শোনালো। আহমদ মুসার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সারা জেফারসন বলল, আর কোনো কথা নয়, আসুন। বলে হাত ধরে টেনে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। নিয়ে বসল আহমদ মুসাকে ফ্যামিলি ড্রয়িং রুমে। তারপর ফার্স্ট এইড বক্স, বড় এক গামলা পানি নিয়ে এলো। আহমদ মুসা বুঝল বাধা দিয়ে কিছু হবে না, আর কবজির ক্ষতটা বেশ বড় ও গভীর হয়েছে, এক হাত দিয়ে ক্ষতের শুশ্রূষা সম্ভব হবে না। তাই তার হাত ছেড়ে দিল সারা জেফারসনের হাতে। আহমদ মুসার কবজির ক্ষত পরিষ্কার করে তাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিতে দিতে বলল, আচ্ছা একটা কথা বলি। জিজ্ঞেস করলো সারা জেফারসন আহমদ মুসার দিকে মুখ না তুলেই। বলুন। আহমদ মুসা বলল, আপনার নার্ভ কি লোহা দিয়ে তৈরি, যে তাতে চাঞ্চল্য আসে না কোনো কিছুতেই? কেন এই কথা বলছেন? এরকম ক্ষত যদি আমার হতো এবং তা এইভাবে পরিষ্কার করতে গেলে আমি চিৎকার করে কেঁদে লোক জোটাবার মতো ব্যাপার করে ফেলতাম। কিন্তু আমি আপনার মুখের সামান্য পরিবর্তনও দেখিনি। মানুষের নার্ভ এত শক্ত হয়? তাহলে আমি কি অমানুষ? অমানুষ নয়, অতিমানব, বলল সারা জেফারসন, তার ঠোঁটে রক্তিম হাসি। অতিমানব বলে কোনো কিছু নেই। অতিমানব বলে আলাদা কিছু অবশ্যই নেই, কিন্তু মানুষে অতিমানব হন এসব কল্পনা মিস জেফারসন। অতিমানব কেউ হলে নবী রাসূলরা তা হতেন, কিন্তু তারাও নিজেকে মানুষ বলেছেন। আপনি এটা বলেছেন অসাধারণ চিন্তা থেকে, কিন্তু আমি তো সাধারণ একজন মানুষ, আমরা অনেক কিছু ভাবতে পারি। বলে সারা জেফারসন আহমদ মুসার ডান হাত টেনে নিল। বাম হাতের কবজির ব্যান্ডেজ শেষ। কিন্তু মিস জেফারসন, সাধারণরা কখনোই নিজেকে সাধারণ মনে করে না। আবার এটাও ঠিক, অসাধারণরা নিজেকে অসাধারণ ভাবেন না। আহমদ মুসা ভাবছিল পরবর্তী কথাটা বলার জন্যে, কিন্তু তার আগে সারা জেফারসন বলে উঠল, আরেকটা কথা বলি। অবশ্যই বলবেন। আপনার হাত স্পর্শ করলে কেউ আপনাকে বিপ্লবী বলবে না। আঙ্গুলে ব্যান্ডেজ পরাতে পরাতে বলল সারা জেফারসন। কি বলবে তাহলে? শিল্পী বলবে, যে শিল্পীর নরম মন কঠোরতা থেকে অনেক দূরে বসে সুন্দরের সাধনায় ব্যস্ত থাকে। তাহলে মিস জেফারসন, আপনিও তো ফ্রি আমেরিকার মতো বিপ্লবী সংগঠনের প্রধান হতে পারেন না, কারণ আপনার হাত বলছে আমি শিল্পী হলে আপনি ডাবল শিল্পী। জোরে হেসে উঠল সারা জেফারসন। আহমদ মুসার ডান হাতের বুড়া আঙ্গুলের ড্রেসিং হয়ে গিয়েছিল। সারা জেফারসন হেসে উঠল আহমদ মুসার হাত ছেড়ে দিয়ে নিজের হাত দুটি নিজের কোলের মধ্যে টেনে নিয়ে বলল, আমি আপনার হাত দেখেছি, আপনি কখন দেখলেন আমার হাত? বলে উঠে দাঁড়ালো, বলল, আসুন। সারা জেফারসন আহমদ মুসাকে নিয়ে প্রবেশ করলো একটা বড় বেডরুমে। কক্ষে বেড ছাড়াও যেসব জিনিস আছে তার মধ্যে রয়েছে একটা ছোট্ট লেখার টেবিল, পাশাপাশি দুটি সুদৃশ্য সোফা, ডিভানের সাথে মানানসই, এবং লেখার টেবিলের উপরে দেয়ালে সুন্দর একটা বিলবোর্ড। আহমদ মুসাকে সোফায় বসিয়ে পাশের ড্রেসিং রুম থেকে এক সেট পোশাক এনে আহমদ মুসার হাতে দিয়ে বলল, আপনি পোশাক পাল্টে আসুন, আমি বেডটা একটু ঠিক করে দেই। আহমদ মুসা শার্ট প্যান্ট নেড়ে চেড়ে বলল, আপনাদের বাসায় তো কোনো পুরুষ আত্মীয় থাকে না, পুরুষের পোশাক আপনি পেলেন কোথায়? আহমদ মুসার চোখে মুখে বিস্ময়। ওটা ছাড়াও এক সেট স্যুট আছে, বলল সারা জেফারসন।
কিন্তু কোথেকে এলো? দোকান থেকে। কিন্তু এক সন্ধ্যার মতো তো এমন অর্ডার সাপ্লাই হয় না। অনেক আগেই এসে আছে, বলল সারা জেফারসন, তার ঠোঁটে হাসি। আগেই? কিভাবে? গম্ভীর হলো সারা জেফারসন, বলল, আমার স্বপ্নের কথা আপনাকে বলেছি। আমি জানতাম আমার স্বপ্ন সত্য হবে। আমার ডাক আপনি উপেক্ষা করবেন না, আপনি আসবেন। সে আসার অপেক্ষায় আমি এগুলো তৈরি করে রেখেছি। থামল সারা জেফারসন। সারা জেফারসনের কথাগুলো আহমদ মুসার কান দিয়ে প্রবেশ করার পর তার চেতনার সত্তার কোথাও যেন একটা স্বর বিদ্ধ হলো। চমকে উঠল আহমদ মুসা। তার মনে হলো সারা জেফারসনের কথাগুলো যেন এক ব্যাকুল হৃদয়ের দুহাত বাড়ানো এক আকুল পিপাসার্ত কান্না। কেঁপে উঠল আহমদ মুসা। ঠিক এ সময় তার সামনে ভেসে উঠল ডোনা জোসেফাইনের স্নিগ্ধ, সুন্দর, প্রশান্ত মুখচ্ছবিটি। কেঁপে ওঠা তার হৃদয় আশ্রয় খুঁজে পেল আহমদ মুসাকে তার নিজের মধ্যে হারিয়ে যেতে দেখে। এবং কোনো উত্তর না পেয়ে সারা জেফারসন বলে উঠল, কি ভাবছেন আহমদ মুসা? সম্বিত ফিরে পেল আহমদ মুসা। নিজেকে সামলে নিল, হাসল একটু, বলল, ধন্যবাদ মিস জেফারসন। বলে আহমদ মুসা পোশাক পাল্টাবার জন্য ড্রেসিং রুমে ঢুকে গেল। বেড ঠিক করে সারা জেফারসন একটু বাইরে গিয়েছিল। ফিরে এসে দেখল আহমদ মুসা ড্রেসিং রুম থেকে বেরিয়ে এসে সোফায় বসে আছে। ঘরে ঢুকেই বলল সারা জেফারসন, একটু নিচে গিয়েছিলাম খোঁজ নিতে। আমাদের বাড়িতে 3 জন পুলিশের একটা টিম পাহারায় ছিল। শ্যারনের লোকেরা 3 জন পুলিশ, আমাদের কুকুর এবং আমাদের নিরাপত্তা কর্মচারী শেলটনকে খুন করে আমাদের বাড়িতে প্রবেশ করে। এরা জেনারেল শ্যারনদের লোক, এ কথা কি পুলিশও বলেছে? না, এটা আমি বলছি, ওদেরকে এ কথা বলা হয়নি। পুলিশ নিশ্চয় খুঁজে বের করবে, বলল সারা জেফারসন। একটা প্রমাণের কথা বলছি, পুলিশকে গিয়ে বলুন। ওদের কলার ব্যান্ডের ভেতরের পাশে 6 তারা একটা সিম্বল আছে। এটা ইহুদি গোয়েন্দা এবং তাদের প্রাইভেট আর্মির সিম্বল। ধন্যবাদ, আমি বলবো, কিন্তু তার আগে দেখে নিতে চাই সত্যিই তা আছে কিনা। কথা শেষ করে সারা জেফারসন আবার উঠে বলল, আপনি শুয়ে পড়ুন, একটু রেস্ট নিন, ডাক্তার এক্ষুনি এসে পড়বে। আহমদ মুসা বলল, ঠিক আছে, শুয়ে পড়ছি, কিন্তু তার আগে বলুন, ওই বিলবোর্ডে টমাস জেফারসনের যে উক্তি লেখা আছে তা কি পছন্দ করে ওখানে রেখেছেন, না নিছক তার কথা হিসেবে ওটা রেখেছেন? ঘরে লেখার টেবিলের উপর দেয়ালে টাঙ্গানো একটা বিলবোর্ডের দিকে ইঙ্গিত করে আহমদ মুসা কথাগুলো বলল। বিলবোর্ডটি সুন্দর অক্ষরে টমাস জেফারসনের একটি উক্তি লেখা। উক্তিটি হল, স্বাধীনতার বৃক্ষকে অবশ্যই মাঝে মাঝে দেশপ্রেমিক ও জালেমদের রক্তে গোসল করতে হবে। তার স্বাভাবিক ম্যাচিউরিটির এটাই পথ। আহমদ মুসার কথা শুনে সারা জেফারসনও বিলবোর্ডটির দিকে তাকালো, তাকিয়ে হেসে উঠল, বলল, এ নিয়ে আবার ঝগড়া বাঁধাবেন বুঝি? ঝগড়ার কোনো প্রয়োজন নেই। আমি স্বীকার করছি, টিজে দাদুর এই কথাটা আমার ভীষণ পছন্দ। আপনার কথা বলুন তো, তার আগে আপনার কেন পছন্দ? আহমদ মুসা সোফা থেকে উঠে শোবার জন্য বেডে গিয়ে বসতে বসতে বলল। আবার হাসল সারা জেফারসন, বলল, শত্রুর বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে আপনি অদ্বিতীয়। আপনি আইনজীবী হলে বা ডিপ্লোম্যাট অথবা স্টেটম্যান হলেও দুনিয়াতে অদ্বিতীয় হতেন। মানুষের পেট থেকে কথা বের করাই আপনার জুড়ি নেই। আপনি সত্যি মিরাকল। বলে মুহূর্তকাল থেমে আবার শুরু করল। দাদু তার অন্য একটা উক্তিতে বলেছেন, সময় সময় দেশে ছোটখাটো বিদ্রোহ বিপ্লব ঘটা ভালো জিনিস। রাজনৈতিক ক্ষেত্রে এর প্রয়োজন তেমনই, যেমন প্রয়োজন প্রকৃতিতে ঝড়ের। দেশে সংঘটিত বিশৃঙ্খলা বিপ্লব দেশের দেশপ্রেমিকদের চিন্তা চেতনা, দায়িত্ববোধ শানিত করে এবং বিশ্বাসঘাতক ও বিভেদকারীদেরকে চিহ্নিত করার মাধ্যমে দেশের স্বাধীনতাকে সংহত শক্তিশালী করে। স্রোত যেমন নদীর জীবন, তেমনি দেশপ্রেমিকদের শানিত চিন্তা চেতনা ও দায়িত্ববোধ একটি স্বাধীন দেশের প্রাণ। এই প্রাণ দেহে আছে কিনা মাঝে মাঝে তা টেস্ট হওয়া প্রয়োজন। থামল সারা জেফারসন। আহমদ মুসার চোখে মুগ্ধ দৃষ্টি, বলল, ধন্যবাদ মিস জেফারসন। আপনার দাদুর কথার মতোই আপনার ব্যাখ্যা চমৎকার। থাকো সব, এবার আমার প্রশ্নের জবাব দিন, সলজ্জ কণ্ঠে বলল সারা জেফারসন। আহমদ মুসার চোখে মুখে নেমে এলো গাম্ভীর্য। বলল, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলেছেন, লড়াই করো যতক্ষণ না বিশৃঙ্খলা, বিদ্রোহ ও জুলুম নিপীড়নের মূলোচ্ছেদ হয় এবং আল্লাহর রাজ্য প্রতিষ্ঠিত হয়। এ ধরনের আরও অনেক কথার মধ্যে তিনি একথাও বলেছেন, নিরপরাধ মানুষদের হন্তাকে হত্যা করার মধ্যে রয়েছে মানুষের জীবন। আমাদের ইসলামী জীবন দর্শনের মূল কথাই হল, পৃথিবীতে মানুষের মধ্যে কল্যাণের শক্তি ও অকল্যাণের শক্তির মধ্যে দ্বন্দ্ব চিরন্তন। এই লড়াই অবিরাম চলবে পৃথিবীর শেষ দিন পর্যন্ত। আল্লাহ চান কল্যাণের শক্তি অকল্যাণের শক্তিকে পরাভূত করে মানুষের জন্য শান্তি ও স্বস্তির রাজত্ব
কায়েম করবে। এখন মিস জেফারসন, আপনিই বলুন, আপনার দাদুর উক্তি আমার কেমন লাগবে? হাসল সারা জেফারসন। চোখ বন্ধ করল সে। একটু পর চোখ খুলে বলল, আল কোরআন যদি মহা পর্বত গাত্রের মহা হিমবাহ হয়, তাহলে দাদুর উক্তি সে মহা হিমবাহ থেকে নেমে আসা একটা নির্ঝরিণী। সেই নির্ঝরিণীতে তো আপনি আপনার বলেই দাবি করবেন। মুগ্ধ চোখে ঠোঁটে রক্তিম এক হাসি টেনে বলল সারা জেফারসন। চমৎকার উদাহরণ আপনার, মিস জেফারসন, বলল আহমাদ মুসা বিমুগ্ধভাবে। তাহলে কৃতিত্বের জন্য একটা পুরস্কার চাইব, বলল সারা জেফারসন। ঠোঁটে তার সলজ্জ হাসি। বলুন কি পুরস্কার? বলল বটে আহমাদ মুসা, কিন্তু তার ভেতরে তখন বিব্রত ভাব। সারা জেফারসন চোখ নামিয়ে নিল আহমাদ মুসার দিক থেকে। মুখ তার নিচু হলো একটু। শান্ত নরম কণ্ঠে বলল, আমি মিস জেফারসন নই, আমি শুধুই সারা। বলেই ঘুরে দাঁড়িয়ে ছুটে বেরিয়ে গেল সারা জেফারসন। দরজায় গিয়ে ঘুরে দাঁড়ালো সারা জেফারসন। বলল, আপনি শুয়ে পড়ুন, ডাক্তার এলে আমি আসবো। আর শুনুন, কোনো স্বাধীন চিন্তাভাবনা কিন্তু আপনার এখন নেই। আপনি এখন ডাক্তারের অধীন। ঘর থেকে বেরিয়ে গেল সারা জেফারসন। আহমাদ মুসা তখন বালিশে হেলান দিয়ে সারা জেফারসনের শেষ দিকের কথাগুলোর ব্যাখ্যা খুঁজছিল আর ভাবছিল, মানুষের ভাবনা কত সীমিত, দৃষ্টি তাদের কত সীমাবদ্ধ। সব না জেনেই জানা হয়ে গেছে বলে সিদ্ধান্ত নেয়। হৃদয়ে একটা নতুন বেদনা অনুভব করল আহমাদ মুসা। সন্ধ্যা পার হয়ে গেছে। পটোম্যাক বেয়ের একটি ছোট্ট দ্বীপ, দ্বীপের পূব প্রান্তের পানি ঘেঁষে একটা সুন্দর বাংলো। ওয়াশিংটনের বে এলাকায় এ ধরনের বাংলোগুলোর মালিক রাজনৈতিক ও অর্থনৈতিক ভিআইপিরা। বাংলোটির ঘাটে একটা সুদৃশ্য বোট এসে ভিড়ল। বোট থেকে নামল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন। তিনি এখন রিটায়ার্ড। কদিন আগেও জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন ছিল মার্কিন প্রেসিডেন্ট অ্যাডমাস হ্যারিসনের নিরাপত্তা উপদেষ্টা। ইহুদিবাদীদের সাথে অন্যায় অপরাধমূলক যোগ সাজসের কারণে তাকে বরখাস্ত করা হয়েছে। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন একাই বোট ড্রাইভ করে এসেছে। বোট থেকে তীরে নেমে সে একবার বের দিকে তাকিয়ে দেখল কেউ তাকে অনুসরণ করছে কিনা। কাউকে সে দেখল না। নিশ্চিন্ত হয়ে পা বাড়ালো বাংলোর দিকে। বাংলোটি কাউন্সিল অব আমেরিকান জুইস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডেভিড উইলিয়াম জোন্স এর একটি অবকাশ কেন্দ্র। বাংলোটির চারদিকেই বাগান। বাগানের চারদিকে উঁচু প্রাচীর। বাগানের মাঝখানে টিলামতো উঁচু বেদির উপর তৈরি দোতলা বাংলোটি। বে থেকে বাংলোটিকে দেখা যায় ছবির মতো সুন্দর। আবার বাংলো থেকে বের সৌন্দর্য উপভোগ করা যায় খুব ঘনিষ্ঠভাবে। ঘাটের উপর দাঁড়িয়েছিল একজন সুবেশধারী লোক। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন বোট থেকে নেমে এগোতেই লোকটি এগিয়ে এলো তার দিকে। সসম্মানে সম্ভাষণ বিনিময় করে বলল, স্যার, আমি মিস্টার জোন্স এর সেক্রেটারি। জেনারেল শ্যারন এসেছেন, ওরা আলোচনায় বসে গেছেন। গুড, আমার একটু দেরি হলো পৌঁছাতে, বলল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন। চলুন স্যার। দুজনে হাঁটতে শুরু করলো বাংলোর দিকে। বাংলোতে প্রবেশ করে কয়েকটা দরজা ও কয়েকটা করিডোর পেরিয়ে অবশেষে একটা দরজার সামনে এসে দাঁড়ালো ডেভিড উইলিয়াম জোন্স এর সেক্রেটারি। দরজা নক করলো মিস্টার জোন্স এর সেক্রেটারি। মুহূর্তকাল পরে দরজা খুলে গেল। দরজায় দেখা গেল স্বয়ং মিস্টার জোন্সকে। মিস্টার জোন্স স্বাগত জানালো জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনকে এবং হাত ধরে ভেতরে নিয়ে গেল। দরজা আবার বন্ধ হয়ে গেল। বেশ বড় সড়ো ঘর। একা সোফায় বসে আছেন শ্যারন। উঠে দাঁড়িয়ে স্বাগত জানালো জেনারেল শ্যারন জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনকে। ঘরে অনেকগুলো সোফার সেট বিভিন্ন ডিজাইনের সাজা। তারা গিয়ে বসলো মুখোমুখি সাজানো 3টি সোফায়। একটু নীরবতা ভাঙল জেনারেল শ্যারন। বলল, মিস্টার জেনারেল হ্যামিল্টন, আপনার যোগাযোগের কত দূর? বলল, কিন্তু তার আগে বলুন এসব কি ঘটছে? আহমাদ মুসা ও ফ্রি আমেরিকা মুভমেন্ট এর যোগাযোগ আগেই ঘটেছিল। এখন দেখা যাচ্ছে হোয়াইট ইগল আহমাদ মুসার সাথে এক হয়ে গেছে। আপনারা জানালেন মিয়ামি বন্দরের পথে আহমাদ মুসা, গোল্ড ওয়াটার, বেঞ্জামিন বেকনরা গাড়ি বিস্ফোরণে শেষ হয়ে গেছে। কিন্তু উল্টো দেখা গেল তারাই জ্যাকসন ভিলে গিয়ে আপনাদের লোকজনদের হত্যা করে আপনাদের মূল্যবান বন্দিনীদ্বয়কে মুক্ত করে নিয়ে গেল। তারপর জেনারেল শ্যারন আলেকজান্ডার হ্যামিল্টনকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার হ্যামিল্টন, এটা আমাদের সাংঘাতিক একটা সেটব্যাক। কিন্তু মিস্টার হ্যামিল্টন, আপনাকে স্মরণ রাখতে হবে আমাদের সাথে সংঘাতে এসেছে আহমাদ মুসা, যার বিবেচনা শক্তিটা অলৌকিক। মিয়ামি বিমানবন্দরের বাইরে আহমাদ মুসার টিমটাকে ধ্বংস করার পরিকল্পনায় আমাদের ত্রুটি ছিল না। আহমাদ মুসার টিমকে যে গাড়ি বহন করার কথা, সে গাড়ি ঠিকই বিমানবন্দরে গেছে ওদের আনার জন্যে। বিমানবন্দরের টার্মাকে ঢুকেছে ওদের বিমানের কাছে। তারপর
শেড দেয়া কাঁচ তুলে গাড়িটি বেরিয়ে এসেছে বিমানবন্দর থেকে। তারা গাড়িতে নেই বা উঠেনি এটা ধারণা করার কোনোই অবকাশ ছিল না। গাড়িটা পরিকল্পিত স্থানে এসে ধ্বংস হয়েছে, সুতরাং আমাদের লোকদের পরিকল্পনা ও চেষ্টার কোনো ফাঁক ছিল না। কিন্তু আহমাদ মুসারা কেন যে গাড়িতে উঠল না, কেন যে তারা খালি গাড়ি ওইভাবে পাঠিয়েছিল, সেটা একটা বিস্ময়। এমন বিস্ময়কর কাণ্ড ঘটাবার শক্তি আহমাদ মুসার আছে এবং এটাই আমাদের বিপর্যয়ের কারণ। আর জ্যাকসনভিলে যা ঘটেছে তা খুবই সোজা। মিয়ামি খবর তাদের কাছে পৌঁছার পর তারা স্বাভাবিকভাবে অসতর্ক ছিল। তার উপর বিশ্বাসঘাতকতা করেছে আমাদের পুরনো একজন পরিচারিকা। থামল জেনারেল শ্যারন। সে থামতেই জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন বলে উঠল, কিন্তু মিস্টার জেনারেল, মন্টিসেলোর কি ব্যাখ্যা দেবেন? আমার মতে সর্বজনমান্য জেফারসন পরিবারে আপনাদের এইভাবে হাত দেয়া ঠিক হয়নি। তারপর সেখানে লজ্জাজনক ব্যর্থতা, আপনাদের ডজন 1.5 লোকের লাশ সরকারের হাতে যাওয়া আমাদের জন্য খুবই ড্যামেজিং হয়েছে। তাছাড়া সারা জেফারসনের বিরুদ্ধে একবার নয়, দুইবার নয়, আপনাদের 3টা আক্রমণই ব্যর্থ হলো। শেষবারে আপনাদের সবাই সেখানে লাশ হয়ে পড়ে থাকলো। জ্যাকসনভিলে অসতর্ক থাকার কারণে হঠাৎ আক্রান্ত হয়ে আপনাদের বিপর্যয় ঘটল। কিন্তু মন্টিসেলোতে কি ঘটল? ওখানে আপনারা ছিলেন পরিকল্পিত আক্রমণে, আর ওপক্ষে ছিল কার্যত 2জন মহিলা, 1জন পুরুষ। থামল জেনারেল হ্যামিল্টন। জেনারেল শ্যারন বিব্রত, বিমর্ষ, ধীরে ধীরে বলল, মন্টিসেলোতে সারা জেফারসনকে হত্যার উদ্যোগ নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। ফ্রি আমেরিকা মুভমেন্ট আমাদের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে আসছে। আহমাদ মুসা ও হোয়াইট ইগলের শক্তি মূলত অস্ত্র ও বুদ্ধির লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ফ্রি আমেরিকা মুভমেন্ট রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী ও প্রভাবশালী। অথচ আমাদেরকে বাঁচাতে হলে রাজনৈতিক লড়াইয়ে আমাদের জিততে হবে। সুতরাং ফ্রি আমেরিকান মুভমেন্টকে পঙ্গু করে দেয়া এখন আমাদের প্রধান কাজ। এজন্যেই ফ্রি আমেরিকান নেত্রী সারা জেফারসনকে আমরা হত্যা করতে চেয়েছিলাম। আমরা জানি ফ্রি আমেরিকা মুভমেন্টের মূল শক্তি হলো সারা জেফারসনের নতুন আমেরিকা গড়ার স্বপ্ন। এ স্বপ্ন সারা জেফারসন আহরণ করছে তার গ্র্যান্ড দাদু টমাস জেফারসন ও আমেরিকান ফাউন্ডার ফাদার দি ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স থেকে। এই স্বপ্নই আমেরিকায় আমাদের মূল শত্রু। তাদের স্বপ্ন সার্থক হলে আমেরিকা ঘিরে আমাদের যে স্বপ্ন, সে স্বপ্ন ব্যর্থ হবে। সুতরাং আমাদের মূল আদর্শিক শত্রু সারা জেফারসন, তাই তাকে হত্যার একটা সর্বাত্মক আয়োজন আমরা করেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আহমাদ মুসা সেখানে গিয়ে ঠিক সময় হাজির হয়েছে। থামল জেনারেল শ্যারন। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগে কথা বলে উঠল ডেভিড উইলিয়াম জোন্স। বলল, মিস্টার শ্যারন, আমাদের নতুন আমেরিকা ও নতুন বিশ্ব গড়ার স্বপ্ন এবং নতুন বিশ্ব ব্যবস্থার মাথায় নতুন আমেরিকাকে স্থাপন করার যে কর্মসূচি, সে বিষয়ে কি জেনারেল হ্যামিল্টন অবহিত? হাসল জেনারেল শ্যারন। বলল, জেনারেল হ্যামিল্টন বিষয়টি আমাদের অনেকের চেয়ে বেশি জানেন। শুধু তাই নয়, এ স্বপ্ন সফল করার ব্যাপারে আমাদের অনেকের চেয়ে তিনি অনেক বেশি একনিষ্ঠ। বিস্ময় ফুটে উঠল ডেভিড উইলিয়াম জোন্সের চোখে মুখে। বলল, অবাক করলেন জেনারেল শ্যারন, ঘটনাটা কি? জেনারেল হ্যামিল্টনের মা তাকে এ তালিম দিয়ে গেছেন। তার কাছ থেকে জেনারেল হ্যামিল্টন পান আমাদের ঐতিহাসিক দলিলের একটা কপি। সুতরাং জেনারেল হ্যামিল্টন তার ইহুদি মার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন আমাদের নতুন বিশ্ব ব্যবস্থার কর্মসূচি, বলল জেনারেল শ্যারন। নিঃসন্দেহে বড় একটা সুখবর এটা। আমার মনে হয় ফরেন রিলেশনস বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ময়নিহান এবং ইন্টেলিজেন্স বিষয়ক হাউস সিলেক্ট কমিটির চেয়ারম্যান অ্যান্ড্রু জ্যাকবসকে এ বিষয়ে বিস্তারিত বলা দরকার। তাহলে তাদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য আরও বেশি পাওয়া যাবে। দুজনে কিন্তু প্রকৃতির দিক দিয়ে হিটলারের মতোই ওভার অ্যাম্বিশাস। ডেভিড উইলিয়াম জোন্স বলল। সঙ্গে সঙ্গে কথা বলে উঠল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন। মিস্টার জোন্স, ওদের সাথেই তো যোগাযোগের দায়িত্ব আমাকে দিয়েছিলেন জেনারেল শ্যারন। ব্রাভো, ব্রাভো বলে চিৎকার করে উঠল ডেভিড উইলিয়ামস জোন্স এবং বলল, যোগাযোগ আপনার হয়েছে? হ্যাঁ, গতরাতে তাদের দুজনের সাথেই কথা বলেছি। আজ রাত 11টায় ওদের সাথে আমাদের নিয়ে অ্যাপয়েন্টমেন্ট। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল মিস্টার জেনারেল হ্যামিল্টন। এজেন্ডা ঠিক হয়েছে? ডেভিড উইলিয়াম জোন্স বলল, হ্যাঁ, ঠিক হয়েছে। প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্যে পরিকল্পনা প্রণয়ন। এই এজেন্ডার কথা জেনারেল শ্যারন আগে আমাকে বলে দিয়েছিলেন, বলল জেনারেল হ্যামিল্টন। কিন্তু এজেন্ডার সাথে নতুন আমেরিকা ও নতুন বিশ্ব ব্যবস্থার বিষয়টিকেও রাখতে হবে। তারা উৎসাহিত হবেন। ডেভিড উইলিয়াম জোন্স বলল, দেখবেন বিষয়টা আলোচনায় এমনিতেই এসে যাবে, বলল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন। কথাটা শেষ করে
জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন আবার বলে উঠল, এজেন্ডা নিয়ে আপনারা যথেষ্ট ভেবেছেন, তাও সাপের লেজে পা দিলে কিন্তু বিপদ। এক চোটেই সাপের মাথাটা ধরে ফেলতে হবে। জনমত হবে সবচেয়ে বড় ফ্যাক্টর। এজন্যে জনবল, অর্থবল দুই কিন্তু লাগবে। ভাববেন না, আমরা সব দিক দিয়েই প্রস্তুত, বলল জেনারেল শ্যারন। ইহুদি নয় এমন সংস্থা, সংগঠনের সমর্থন ও সহযোগিতা পাওয়া হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আপনারা কি ভেবেছেন? জেনারেল হ্যামিল্টন বলল, আপনি জানেন প্রোটেস্ট্যান্টদের সবচেয়ে জনপ্রিয় সংগঠন সেফ ওয়ে সেভিয়ার গ্রুপ আমাদের দীর্ঘদিনের সহযোগী। তাদের নেতা জন জেরা টেলিভিশন অনুষ্ঠান টাইম উইথ গড এর জনপ্রিয় টকার হিসাবে আমাদেরকে অমূল্য সাহায্য দিয়ে আসছেন। তবে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আমাদের প্রতি ভারতীয় গ্রুপের সমর্থন। তাদের একটা শীর্ষ বৈঠকে আজ আমি গিয়েছিলাম। আহমদ মুসার আমেরিকা আগমন ও তার প্রতি এপিআই ও সিআইএ প্রধান ও প্রেসিডেন্টের সমর্থনের সংবাদে তারা আমাদের চেয়ে উত্তেজিত। তারা জনবল, অর্থবল, তাদের প্রভাব প্রতিপত্তি সব কিছু দিয়ে আমাদের সাহায্য করবে। সবসময় এ ভারতীয়রা আমাদের সহযোগী, কিন্তু এখন তাদের একটি সাহায্য পাওয়া যাবে এ বিষয়টা নিশ্চিত। জেনারেল শ্যারন বলল, থ্যাংক গড জেনারেল শ্যারন, আজকের সময়ের জন্য খবরগুলো সত্যি অমূল্য, বলল জেনারেল আলেকজান্ডার। কিন্তু সমস্যা হলো সেনাবাহিনীতে বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণ ও শীর্ষ অপারেশনের পর্যায়ে আমাদের কোনো লোক নেই, বলল ডেভিড উইলিয়াম জোন্স। ব্রিগেডিয়ার স্টিভকে হারানো আমাদের ঠিক হয়নি, সেও খুব বেপরোয়া হয়ে উঠেছিল। পেন্টাগন যে কত বড় সেন্সিটিভ জায়গা সেটা সে মনে রাখেনি, তার ফলেই এই সেটব্যাকটা। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন বলল, এখানেও সর্বনাশের হতো আহমদ মুসাই। অনুসন্ধান থেকে আমরা জেনেছি টেলিফোনে আঙ্গুলের মুভমেন্ট দেখে আহমদ মুসা ধরে ফেলে পেন্টাগনের বাইরে কোথাও সে টেলিফোন করছে। তারপর টেলিফোনে ব্রিগেডিয়ার স্টিভের কথা দু একটা থেকে সে সন্দেহ করে বসে, বলল জেনারেল শ্যারন। যাই হোক, এই ঘটনা সেনাবাহিনীর মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সেনাবাহিনীর ইহুদি অফিসারদের মধ্যে ইহুদিবাদী কারা তা চিহ্নিত করার জন্য জরুরি তৎপরতা শুরু হয়ে গেছে। এক ব্রিগেডিয়ার স্টিভের ঘটনা সব ইহুদি অফিসারকে আজ সন্দেহের মুখে ঠেলে দিয়েছে। জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টন বলল, আমাদের দুর্ভাগ্য জেনারেল, আহমদ মুসা আমাদের শনি হিসাবে আমেরিকায় আবির্ভূত হবে কে জানত। যাক, যা হবার হয়েছে, আর যাতে ওরা এগোতে না পারে সেটাই নিশ্চিত করতে হবে, বলল জেনারেল শ্যারন। আমরা যে পুরো ঘটনাটাকে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতে দিতে চাই, এ ব্যাপারে অ্যান্ড্রু জ্যাকবস ও ড্যানিয়েল ময়নিহান কিছু বলেছেন, জিজ্ঞেস করল ডেভিড উইলিয়াম জোন্স জেনারেল হ্যামিল্টনকে। প্রসঙ্গটি অ্যান্ড্রু জ্যাকবস নিজেই তুলেছিলেন। বলেছিলেন, বিষয়টা মিডিয়াতে যাচ্ছে না কেন? আমি বলেছিলাম, এ ব্যাপারে একটা পরিকল্পনা তৈরি হয়েছে, আপনাদের সাথে বৈঠকের পরই তা মিডিয়াতে যাবে। ড্যানিয়েল ময়নিহানও এ ব্যাপারে কথা বলেছিলেন, তারও মত ছিল ওদের বিরুদ্ধে জনমতকে যতটা বিক্ষুব্ধ করা যাবে আমাদের কাজ তত সহজ হবে। সুতরাং মিডিয়াকেই প্রধান অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে, থামল জেনারেল হ্যামিল্টন। জেনারেল হ্যামিল্টন থামতেই ডেভিড উইলিয়াম জোন্স সহস্যে বলে উঠল, ওদের সাথে চূড়ান্ত আলোচনারই শুধু অপেক্ষা। টিভি নেটওয়ার্ক ও নিউজ পেপারের জন্য ভিন্ন ভিন্ন দুটি রিপোর্ট রেডি আছে। ওদের সাথে আজ আমাদের আলোচনা সফল হলে আজকের রিপোর্টগুলো মিডিয়াতে দিয়ে দেওয়া হবে। আমাদের টিভি নেটওয়ার্ক ও নিউজ পেপারগুলোকে অ্যালার্ট থাকার জন্য অলরেডি ইঙ্গিত দেওয়া হয়েছে। জেনারেল হ্যামিল্টনের চেহারা কিছুটা প্রশ্নবোধক হয়ে উঠল, বলল, আলোচনায় সফল হওয়ার প্রশ্ন উঠছে কেন? অসফলতার কি কোনো সুযোগ আছে নাকি? হাসল জেনারেল শ্যারন, বলল, আমাদের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে। গোটা বিষয়ে আমরা ওদের সাথে খোলাখুলি আলোচনা করতে চাই। সফলতার অর্থ হলো যে পরিকল্পনা আমরা করেছি তা বাস্তবায়নের জন্য ওরা শুধু সমর্থন দেবেন ও নিজে কাজ করবেন তাই নয়, রাজনৈতিক ক্ষেত্রে ওদের সর্বশক্তি কাজে লাগাতে হবে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে আমাদের শুভাকাঙ্ক্ষী সদস্যরা তো কাজ করবেনই, কিন্তু তাদের কাজ হবে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বেশি ভয় সিনেট চিফ চার্লস ডব্লিউ ওয়ার্নার, হাউস অব রিপ্রেজেন্টেটিভ চিফ জন জে রিচার্ডসন, সিনেট ইন্টেলিজেন্স স্পেশাল কমিটি চিফ অ্যানা প্যাট্রিসিয়া এবং সিনেট ফরেন রিলেশনস স্ট্যান্ডিং কমিটি চিফ বব এইচ ব্রুসকে নিয়ে। স্বাধীন মতামত পোষণের ক্ষেত্রে এরা এতই বেপরোয়া যে তাদের বাগে আনা মুশকিল, কিন্তু এদের পক্ষে আনতে হবে। সিনেট চিফ মিস্টার ওয়ার্নারের সাথে আমাদের মিস্টার ডেভিড উইলিয়াম জোন্স এর ভালো সম্পর্ক আছে, ব্যবসায়িক সম্পর্ক আছে, কিন্তু তিনি নিজে কিছু বললে উল্টো ফল হওয়ার ভয় আছে। অন্যদিকে ড্যানিয়েল ময়নিহান তার এক সময়ের সহপাঠী শুধু নন, মিস্টার ওয়ার্নার রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে ময়নিহানের উপর নির্ভরশীল। অনুরূপভাবে
সৌভাগ্যক্রমে জন জে রিচার্ডসন, অ্যানা প্যাট্রোসিয়া ও অ্যান্ড্রু জ্যাকবস তিনজনই ক্যালিফোর্নিয়ার মানুষ, আর বব এইচ ব্রুস অ্যান্ড্রু জ্যাকবস এর বন্ধু। সুতরাং মিস্টার অ্যান্ড্রু জ্যাকবস ও মিস্টার ড্যানিয়েল ময়নিহানকে চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে। দীর্ঘ বক্তব্য দেওয়ার পর থামল জেনারেল শ্যারন। শ্যারন থামতে কথা বলে উঠল জেনারেল হ্যামিল্টন। বলল, আপনি মিস্টার ময়নিহান ও মিস্টার জ্যাকবস যতটা ভূমিকা প্রয়োজন বলে ভাবছেন তা না লাগতে পারে। প্রতিনিধি পরিষদ ও সিনেটে আপনাদের শুভাকাঙ্ক্ষী সদস্যদের যে বিরাট শক্তি আছে এবং প্রেসের পক্ষ থেকে যে চাপের সৃষ্টি হবে, তাতে মিস্টার রিচার্ডসন, ওয়ার্নার, ব্রুস ও মিস প্যাট্রিসিয়ারা অনেকটাই কাত হয়ে পড়বেন বলে আমার বিশ্বাস। ঠিকই বলেছেন মিস্টার হ্যামিল্টন। মিডিয়ার সমর্থন আমরা একতরফা পেয়ে যাব। টিভি ও নিউজ পেপার এমন পরিস্থিতির সৃষ্টি করবে যে প্রেসিডেন্ট অ্যাডামস, হ্যারিসন ও তার গ্যাংরা বাইরে মুখ দেখাতেই পারবে না। তবে যেটা আমাদের প্রথম টার্গেট, প্রেসিডেন্টের ইমপিচমেন্ট, খুব সহজ হবে না। সিনেট ও প্রতিনিধি পরিষদে 2/3 সমর্থন হাসিল করতে হবে, বলল ডেভিড উইলিয়াম জোন্স। তার কণ্ঠে চিন্তার সুর। কেন সহজ হবে না? সহজ হবে না কেন? প্রেসিডেন্টের দুর্নীতি, অসদাচরণ, যোগসাজশ ইত্যাদি সম্পর্কিত যে দারুণ সব দলিলের কথা বলেছেন, সেসব তো আছে আপনাদের কাছে। মিষ্টি হাসল ডেভিড উইলিয়াম জোন্স। বলল, আছে। রাজনৈতিক অফিসে তার সুন্দরী রাজনৈতিক সেক্রেটারি মিসেস শিলা জোন্স ও হোয়াইট হাউসে তার প্রাইভেট সেক্রেটারি মিসেস উভা ব্রাউন আমার লোক। সুতরাং কী ধরনের সব ডকুমেন্ট থাকতে পারে তা চিন্তা করুন। ধন্যবাদ মিস্টার জোন্স। যেদিন কলঙ্কের কালিমায় প্রেসিডেন্টের মুখটা কালো হয়ে যাবে এবং পরাজয়ের গ্লানিতে তার মাথাটা নুয়ে পড়বে, সেদিন আমি সবাইকে নিয়ে এমন একটা গ্র্যান্ড পার্টি করব যা স্মরণীয় হয়ে থাকবে, বলল জেনারেল হ্যামিল্টন। হাসল জেনারেল শ্যারন। বলল, মিস্টার জোন্স, যে দলিল দস্তাবেজের কথা বলেছেন, সেসব দলিল দস্তাবেজ বের করার প্রয়োজন হবে না। পত্রপত্রিকায় একটা ইশারা এবং তার সামনে নিয়ে কয়েকটা নমুনা তুলে ধরলেই পায়ে এসে পড়বে পদ রক্ষার জন্য। দেখবেন কোথায় উড়ে যাবে আহমাদ মুসা, জর্জ আব্রাহাম, অ্যাডমিরাল ম্যাক আর্থার, জেনারেল রোনাল্ড, ওয়াশিংটন এবং সারা জেফারসনদের দল। আপনার কথা সত্য হোক মিস্টার শ্যারন। আমরা ইতিহাসের এক মহা মুহূর্তে দাঁড়িয়ে। আমরা সময়ের কাছে পরাজিত হলে মহা এক বিপর্যয়ের মুখোমুখি আমাদের দাঁড়াতে হতে পারে। আর সময় যদি আমাদের বিজয় এনে দেয়, তাহলে শতাব্দীর সাধনা দিয়ে আমেরিকায় ভবিষ্যতের যে বীজ বপন আমরা করেছি, তা এক নতুন পৃথিবীর মুখ আমাদের দেখাতে পারে, যা শুধু এক আমেরিকার মাধ্যমে আমরা দেখতে পারি, বলল ডেভিড উইলিয়াম জোন্স। আপনার মূল্যায়নটা একটু বেশি প্রান্তিক হয়ে গেল না? বর্তমান পরিস্থিতি কি এতটাই গুরুতর? বলল জেনারেল হ্যামিল্টন। মিস্টার হ্যামিল্টন, আমি পরিস্থিতিকে যতটা গুরুত্বপূর্ণ বলেছি, পরিস্থিতি মনে করি তার চেয়েও গুরুত্বপূর্ণ। তারা যা বলছে তা যদি প্রমাণ করতে পারে, তাহলে জার্মানির মতোই আমেরিকা আমাদের জন্য এক দুঃস্বপ্নের দেশে পরিণত হতে পারে। মনে হবে আমি হতাশার কথা বলছি, কিন্তু না। সর্বোচ্চ সাবধানতা, সর্বোচ্চ সক্রিয়তা অবলম্বনের জন্যই কথাগুলো বলছি, বলল ডেভিড উইলিয়াম জোন্স শুকনো কণ্ঠে। ভ্রু কুঞ্চিত হল জেনারেল আলেকজান্ডার হ্যামিল্টনের। বলল, যা সত্য নয়, যা সাজানো, তা কি প্রমাণ করা যায়, বিশেষ করে আমেরিকায়? উত্তরে কোনো কথা বলল না ডেভিড জোন্স। জেনারেল হ্যামিল্টনের কথা শেষ হতেই জেনারেল শ্যারন নিজের হাত ঘড়ির দিকে চেয়ে বলে উঠল, সময় হয়ে গেছে, মনে করি আমাদের যাত্রা করা উচিত। জেনারেল হ্যামিল্টন ও ডেভিড জোন্স দুজনেই তাদের ঘড়ির দিকে তাকালো। জেনারেল হ্যামিল্টন বলল, আরও পরেও যাত্রা করলে পারি। তবু ঠিক আছে, আমাদেরকে ঘোরা পথেই যেতে হবে। সরকারি গোয়েন্দাদের নজর এড়াবার প্রয়োজন আছে, বলে উঠে দাঁড়ালো জেনারেল হ্যামিল্টন। উঠে দাঁড়ালো সবাই। এই হ্যারি, এই তো এলি, তাড়াহুড়ো করে আবার এত রাতে বেরোচ্ছিস কোথায়? শোন, কথা আছে, বলল ন্যান্সি ময়নিহান। ন্যান্সি ময়নিহান সিনেটর ও সিনেটর পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ড্যানিয়েল ময়নিহানের বড় মেয়ে। আর হ্যারি মানে হ্যারি এডওয়ার্ড, ড্যানিয়েল ময়নিহানের ছেলে এবং একমাত্র ছেলে। ন্যান্সি ময়নিহান এবার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছে এবং হ্যারি এই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। বড় বোনের ডাকে থমকে দাঁড়ালো হ্যারি, ফিরল বোনের দিকে, বলল, বাইরে বেরোচ্ছি না আপা, আব্বার স্টাডিতে যাচ্ছি, জরুরি, এসে তোমার কথা শুনবো, ঠিক আছে? আব্বার স্টাডিতে এ সময়? রাত দুপুরে? ঠিক আছে, তোমার জন্য অপেক্ষা করছি, বলল ন্যান্সি ময়নিহান। হ্যারি এডওয়ার্ড তার ঘড়ির দিকে তাকালো। রাত 12টার কিছু বেশি। ঘড়ি দেখেই ছুটল আবার হ্যারি। পটোম্যাক নদীর তীরে প্যাসিফিক ব্লু এলাকায় ড্যানিয়েল ময়নিহানের বিশাল বাড়ি। বাড়িটা বাংলো সাইজের দোতলা, নদীর সমান্তরালে তৈরি। বাড়িটার প্রধান গেট দুটি, একটা পটোম্যাকের দিকে, অন্যটা বিপরীত দিকে উত্তর পাশে। উত্তর পাশের গেটটায় ব্যবহার বেশি।
পাবলিক রোড থেকে লাল পাথরের একটা প্রাইভেট রাস্তা এসে স্পর্শ করেছে গেটটাকে। দুপাশে দুটি বাড়িকে বলা যায় দুভাগে ভাগ করে ফেলেছে। ব্যবহারের দিক দিয়ে বাড়িটা বিভক্ত। বাড়ির পূর্ব অংশের দোতলায় থাকেন ড্যানিয়েল ময়নিহান, আর তার স্টাডি ও রাজনৈতিক অফিসগুলো পূব অংশের নিচতলায়। বাড়ির পশ্চিম অংশের দোতলায় ছেলে মেয়েদের বেড, স্টাডি ইত্যাদি, আর একদিকে নিচতলায় কিচেন, স্টোর ধরনের অ্যাকোমোডেশন। পূব দিকের একতলায় নেমে হ্যারি সোজা চলে গেল তার বাবার পিএ ফিলিপের কক্ষে। ফিলিপ ছাড়া আর কোনো স্টাফ নিচে নেই। সবাই বিদায় হয়েছে 11টার মধ্যে। বিশেষ বা গোপন কোনো বৈঠক এখানে হলে সেটা রাত 10টার পরই হয়। পিএ ফিলিপ ছাড়া নিঃশর্ত নিঃশ্বাস আর কারো উপর ড্যানিয়েল ময়নিহানের নেই। কৃষ্ণাঙ্গ ফিলিপের পরিবার পুরুষানুক্রমে ময়নিহানদের পরিবারে আছে। আগে ছিল কৃতদাস হিসাবে, এখন আছে স্টাফ হিসাবে। ফিলিপের ঘরে ঢুকে হ্যারি ফিসফিস করে বলল, আঙ্কেল, শ্যারন সাহেবদের সাথে আব্বা কোথায় বসেছেন? স্টাডিতে না? ফিলিপের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে উঠল। বলল, শ্যারন সাহেবরা এসেছেন একথা তোমাকে কে বলল? কেন, এই তো 10টার দিকে আব্বাকে টেলিফোন করলো। তখনই আব্বা ইন্টারকমে আপনাকে বলল জেনারেল শ্যারনরা আসবেন, কোনো লেট নাইট কাজ হবে না, 11টার মধ্যে সবাই যেন চলে যায়। বলে একটু থামলো হ্যারি। বলল, আবার আমার খুব ইচ্ছা জেনারেল শ্যারনকে দেখার, কিন্তু আসতে দেরি করে ফেলেছি। আসলো ফিলিপ। বলল, স্যার দেরি করে ফেলেছেন, ট্রেন মিস। তার মানে চলে গেছেন? বিশ্বাস হচ্ছে না। আপনি আমাকে ঠকাচ্ছেন, আমি দেখে আসি। বলে ঘুরে দাঁড়ালো হ্যারি। ঠিক আছে, একবার স্টাডি ঘুরে এসো। হ্যারি ছুটে গেল স্টাডিতে। স্টাডি কক্ষ শূন্য, খালি চেয়ারগুলো খাঁ খাঁ করছে। স্টাডিতে ছোট্ট একটা কনফারেন্স টেবিল আছে। দরজা দিয়ে ঢুকতে সামনে এসে টেবিল। দরজা পা হয়ে ঘরে ঢুকতে হঠাৎ হ্যারির নজরে পড়ে গেল সামনে চেয়ারের নিচে পড়ে থাকা একটা লাইটার। লাইটারটা রেয়ার মডেলের। লাইটারটা তুলে নিল হ্যারি, উল্টে পাল্টে দেখল লাইটারটা। দেখতে গিয়ে তার দৃষ্টি আকর্ষণ করল লাইটিং মেকানিজমের সাথে সম্পর্কহীন একটা সুইচ। সুইচে চাপ দিল হ্যারি। চাপ দেওয়ার সাথে সাথে একটা ঢাকনা সরে যাওয়ায় একটা কেবিন উন্মুক্ত হয়ে পড়ল। কেবিন থেকে ভ্রু কুঞ্চিত হলো কমিউনিকেশন সায়েন্সের ছাত্র হ্যারির। দেখল কেবিনে মাইক্রো রেকর্ডার সেট করা। রেকর্ডারটা তখনও কাজ করছে। বুঝল হ্যারি, বৈঠকে যারা এসেছিলেন তাদেরই কেউ বৈঠকের প্রসিডিং গোপনে রেকর্ড করেছে। এ কথা মনে আসার সাথে সাথে খুশি হয়ে উঠল হ্যারি। এতে নিশ্চয় জেনারেল শ্যারনের কথাও পাওয়া যাবে। হ্যারি এডওয়ার্ড লাইটারের কেবিনটা আবার বন্ধ করে পকেটে পড়ল লাইটারটা। স্টাডি থেকে বেরিয়ে এলো। দরজা থেকে বেরোতে দেখা গেল ফিলিপের সাথে। ফিলিপ দ্রুত আসছে স্টাডির দিকে। কি ব্যাপার আঙ্কেল? তুমি যাও, স্টাডিতে একটু কাজ আছে আমার, বলে ফিলিপ দ্রুত ঢুকে গেল স্টাডিতে। ফিলিপ যদি লাইটারটাই খুঁজতে গিয়ে থাকে তাহলে তো জানা যাবে কে লাইটারটার খোঁজ করেছিল এবং কে সেই লোক যে বৈঠকের বিবরণ গোপনে রেকর্ড করেছিল। লোককে জানা গেলে তার উদ্দেশ্যও জানা যাবে। হ্যারি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে রেকর্ডে কি আছে না জেনে এটা ফেরত দেয়া যাবে না। এসব ভেবে হ্যারি এডওয়ার্ড গিয়ে ফিলিপের কক্ষে বসল। 9 মিনিট পরে হন্তদন্ত হয়ে ফিরে এলো ফিলিপ। ঘরে ঢুকে হ্যারিকে বসে থাকতে দেখে খুশি হয়ে বলল, ধন্যবাদ যে তুমি এখনও আছো। থেকে একটা দম নিয়ে আবার বলল, হ্যারি, ঘরে তুমি কোনো লাইটার পড়ে থাকতে দেখেছ? লাইটার? লাইটার ওখানে পড়ে থাকবে কেন? হ্যাঁ, জেনারেল শ্যারন টেলিফোন করলেন। তার মনে হচ্ছে তার লাইটারটা তিনি স্টাডিতে ফেলে গেছেন। যদি পেয়ে যায় তাহলে উনি এক্ষুনি এসে নিয়ে যাবেন। হো হো করে হেসে উঠল হ্যারি এডওয়ার্ড। বলল, একটা লাইটারের জন্য তিনি টেলিফোন করেছেন, আবার এই রাতে সেই লাইটারটা তিনি নিতেও আসতে পারেন? আপনি হাসালেন আঙ্কেল। লাইটারটা উনার নাকি খুব শখের, বলল ফিলিপ। মনে মনে উদ্বিগ্ন হয়ে উঠেছে হ্যারি। শ্যারন সম্পর্কে যা সে শুনেছে তার চেয়েও দেখা যাচ্ছে ভয়ঙ্কর শ্যারন। তার আব্বা নিশ্চয় শ্যারনকে সরল বিশ্বাসে সাক্ষাৎকার দিয়েছিলেন। তার ইনফর্মাল কথাবার্তা নিশ্চয় খুব খোলামেলা হয়েছে। এগুলোই রেকর্ড করেছিল সে। নিশ্চয় তার আব্বাকে তিনি ব্ল্যাকমেইল করতেন। ঈশ্বর রক্ষা করেছেন তার আব্বাকে। এসব চিন্তা চেপে রেখে প্রকাশ্যে বলল সে সহাস্যে, তাহলে আঙ্কেল স্টাডিটা আরও একবার ভালো করে খুঁজে দেখুন। তার যখন শখের জিনিস তখন আরও একটু কষ্ট করুন। আমি যাই, বলে উঠল হ্যারি। উঠে এলো দোতলায়। ন্যান্সি সত্যি অপেক্ষা করছিল। হ্যারি আসতে তাকে ধরল ন্যান্সি। বোনের পাশে সোফায় বসে এসে বলে উঠল, আপা, এটা সাংঘাতিক ঘটনা ঘটেছে। থাক তোর সাংঘাতিক ঘটনা, আগে বল যা শুনেছি তা সত্যি কিনা। কি শুনেছ? তুই নাকি ফ্রি আমেরিকা মুভমেন্টের ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি শাখার সভাপতি হলি? আপা, এটা তোমার এমন করে জিজ্ঞেস করবার মতো কোনো খবর? বলিস কি তুই? ফ্রি আমেরিকা মুভমেন্ট তুই যোগ দিবি সেটা তো জানি না। তারপর একটা শীর্ষ বিশ্ববিদ্যালয়ে তোর সভাপতি হবার খবর যখন আসে তখন সেটা কি আমাদের জন্য বড় খবর নয়? এ খবরটা তোমাদেরকে কে দিল আপা? সেটা দিয়ে তোর কি দরকার? বরিস নিক্সন বলেছে না? হ্যাঁ,
দেখো আপা, বয়স তোমাকে কত ভালোবাসে। আমার কথা তোমাকে বলতে তার দেরি হয়নি, কিন্তু তোমার কথা আমাকে 4 বছরেও সে বলেনি। আমার কোনো কথা। তুমি 4 বছর আগে ফ্রি আমেরিকার সদস্য হওনি? হাসলো ন্যান্সি। বলল, হয়েছি, কিন্তু কাজ তো কিছু করি না, তাই বলে বেড়াবার কিছু নেই। কথা শেষ করে ন্যান্সি বলে, আমি তোকে অভিনন্দন করছি হ্যারি। তুই আমার ছোট ভাই বলে আমার গর্ব হচ্ছে। তুই যে দায়িত্ব পেয়েছিস তা তোর বয়সের চেয়ে বড়। ধন্যবাদ আপা। ওয়েলকাম। এখন তোর সাংঘাতিক কথাটা বল।